একদিকে যখন ভোট যুদ্ধ চলছে তখন আরেকদিকে লড়াই চলছে শীর্ষ আদালতে এসএসসি মামলার শুনানি চলছে সেখানে। আর সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানিতে কড়া কড়া কথা শুনতে হচ্ছে রাজ্যকে। অবৈধ নিয়োগ হয়েছে ইতিমধ্যেই, সুপ্রিম কোর্টে কার্যত মেনে নিয়েছে এসএসসি, এবং প্রায় 19,000 বৈধ নিয়োগ, প্রায় 7,000 অবৈধ নিয়োগ সুপ্রিম কোর্টে কার্যত মানল এসএসসি। নিয়োগে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এসএসসিকে বললেন প্রধান বিচারপতি। সর্বশেষ কি আপডেট পাচ্ছি, সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী সুমন। তবে এখন সুপ্রিম কোর্টে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ অন্য পক্ষের যে আইনজীবীরা রয়েছেন তারা তাদের জবাব সওয়াল করছেন, কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় পরিষ্কারভাবে জানতে চাইছেন যে আমাদের কাছে কি যথেষ্ট প্রমাণ আছে যার ভিত্তিতে যোগ্য অযোগ্য পৃথক তালিকা করা প্রস্তুত। তার কারণ ইতিমধ্যেই কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে ওএমআর সিটের বৈধতা নিয়ে। এদিকে যখন এসএসসি বলছে যে ওএমআর সিটের উপর বেস করে তারা যোগ্য অযোগ্যের তালিকা দিতে প্রস্তুত, সেখানে চাকরিহারারা অর্থাৎ অযোগ্য চাকরিহারাদের তরফ থেকে সওয়াল আসছে যে এই ওএমআর সিট কি আদৌ বৈধ। এখন বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা যে সওয়াল করছেন তারা সেখানে বলছেন যে এই ওএমআর সিটের বৈধতা যেহেতু সিবিআই বাজেয়াপ্ত করেছে এবং তারপর এসএসসি মেনে নিয়েছে এবং তার উপর ভিত্তি করে একটা বড় দুর্নীতি হয়েছে, ইটস এ গ্রেট স্ক্যাম বলা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে সওয়াল জবাব পর্ব চলছে। মোদ্দা কথা বিচারপতিরা বুঝতে চাইছেন আদৌ তাহলে এই যে তালিকা, এই তালিকা নিয়ে বা ওএমআর নিয়ে যদি বৈধতা নিয়েই প্রশ্ন ওঠে তাহলে যোগ্য কারা অযোগ্য কারা সেটা কিভাবে হবে, কি করে বোঝা যাবে? মঞ্জিরা, তার কারণ এখানে বিটুইন দ্য লাইন্স রয়েছে। এই যে ওএমআর উদ্ধার হয়েছে এটা উদ্ধার হয়েছে নাইসার এক প্রাক্তন কর্মীর বাড়ি থেকে, তার বাড়ির যে ঠিকানা সেখান থেকে। নাইসা এখন আর এক্সিস্ট করে না। তুমি ভাবো আমরা কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি। একটা পরীক্ষা নিয়ামক সংস্থা এসএসসি তারা এমন একটা সংস্থাকে দিয়ে পরীক্ষার ইভ্যালুয়েশন করিয়েছে যে সংস্থার এখন আর কোনো অস্তিত্ব নেই। সেই সংস্থা আবার একটা অন্য থার্ড পার্টি বহিরাগত সংস্থাকে দিয়ে ওএমআর এর মূল্যায়ন করিয়েছে। সব মিলিয়ে এখন সুপ্রিম কোর্টের সওয়াল জওয়াল যে পর্ব চলছে সেখানে যে কোনো দিকে সুপ্রিম কোর্টের এই অবজারভেশন মোড় নিতে পারে। কোন দিকে নজর সেদিকে আমাদের তীক্ষ্ণ নজর রয়েছে। সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো। আপাতত আমরা চলে যাই ধর্ণাতলায়, কারণ এই ধর্ণা মঞ্চে রয়েছেন যারা চাকরি হারিয়েছেন, যারা চাকরি চাইছেন। সোমা আমাদের সঙ্গে রয়েছেন। সোমা, দেখো যারা এই মুহূর্তে সুবিচারের আশায় রয়েছেন তাদের কাছে একমাত্র ভরসার জায়গাটা কি ছিল? যোগ্য অযোগ্যর একটা তালিকা তৈরি হবে আলাদা আলাদা করে, তার কিসের ভিত্তিতে? ওএমআর এর ভিত্তিতে। কিন্তু সেই ওএমআর এর বৈধতা নিয়েই এখন আবার প্রশ্ন। কি ভয়ঙ্কর, কি বলছেন এরা? একেবারে দেখো, এখানে কিন্তু অনশনে রয়েছেন শিক্ষক শিক্ষিকারা। তারা কিন্তু বলছেন যে কোনো অবস্থাতেই তাদের যে চাকরি সেই চাকরিতে তাদের বহাল করতে হবে, কারণ তারা যোগ্য। এবং তুমি যে প্রশ্নটা করলে এবং বললে যে তারা কিন্তু ভরসা করেছিল যে যোগ্য অযোগ্যর যে বিচার সেই বিচারটা কিন্তু ওএমআর শিট সেই শিটের ওপরে হবে। কিন্তু দেখা যাচ্ছে যেটা বলা হচ্ছে যে সিবিআই যেটা পেয়েছে আর কি 5,000-এর অধিক, সেই ওএমআর শিটের সেটাগুলো রয়েছে, তার উপর বেস করেই কিন্তু এসএসসি বলছে যে বাকি যারা রয়েছেন তাদের সেগুলো বৈধ। তা আপনারা কি এই যে ওএমআর শিটের কোনো যেটা বলা হচ্ছে যে ডকুমেন্টস নেই, যেটা থাকার কথা হার্ড কপি, তা আপনারা কি ভরসা রাখছেন? দেখুন, প্রথমত এসএসসির যে কোনো ডকুমেন্টস মিনিমাম 10 বছর রাখার কথা। এরা দুর্নীতি করবে বলে এই রাজ্য সরকার আর এসএসসি মিলে সেই জন্য তারা নিয়মটা পরিবর্তন করেছে। কিন্তু তারপরেও যে ওএমআরগুলো ছিল সেই ওএমআরগুলোর স্ক্যান কপি অবশ্যই আছে। তার কারণ আমি প্রমাণসহ আপনাকে বলছি। আমি 9-10-এর শিক্ষিকা পদার্থবিদ্যার, এবং আমার কাছে আমার নিজস্ব ওএমআরের কপি রয়েছে। শুধু তাই না, গ্রুপ সি গ্রুপ ডি তাদেরও আছে। আর 11-12-এর যারা আরটিআই করেছিলেন তারা কিন্তু নিজেদের ওএমআরগুলো পেয়েছেন। তাহলে কি করে এসএসসি বলছে যে ওএমআর নেই বা প্রাইমারি এভিডেন্স নেই? অবশ্যই প্রাইমারি এভিডেন্স আছে, কিন্তু তারা শুধুমাত্র কিছু অযোগ্যদের এবং নিজেদের আর রাজ্য সরকারের যে দুর্নীতি সেগুলো লোপাট করার জন্য, নিজেরা বাঁচার জন্যে বলেছিলেন যে প্রাইমারি কোনো এভিডেন্স নেই। আগের দিন অর্থাৎ প্রথম দিন সুপ্রিম কোর্টের যে শুনানির দিন ছিল সেদিনকে ওনারা বলেছিলেন যে আমাদের তারা সেকেন্ডারি কিছু এভিডেন্স চেষ্টা করবেন ব্যবহার করে যদি কিছু করা যায়। এসএসসি বলেছিল, তারা পরিষ্কার বলছে তারা কিছু জানে না, নাইসা জানে, তারা পরিষ্কার বলে দিচ্ছে।
যেটা এসএসসি বলছে যে তারা কিন্তু জানেন না এই যে ওএমআর শিটের কথা, তারা নায়েসাকে দিয়েছিল এটা দেখার জন্য, এবং নায়েসা তো এখন তার কোনো অস্তিত্বই নেই। কি বল? আমরা তো এসএসসি সাইট থেকে ডাউনলোড করছি আমাদের ওএমআর শিট। আমি জানি না এই গতকালকে আজকে বিগত 2-3 দিন ধরে, আমরা 2-4 দিন ধরে 6 দিনে অনশনে আছি, আমরা এই কথাগুলো বলছি, তারপরে সেটা বন্ধ হয়ে যাবে কিনা সাইটটা বলতে পারছি না, কিন্তু এখনো অবধি কিন্তু ওই সাইটে থেকে আমরা সমাবেশ এসএসসি চেয়ারম্যান রামানুজ গঙ্গোপাধ্যায় তিনিও অনেকবার বক্তব্য রেখেছেন এবং বারবার আমরা দেখেছি তার বক্তব্যগুলো বদলে গেছে। একটু শোনাই আপনাদের। আমরা অনারেবল হাইকোর্টের কাছে 2 না 3 বার দিয়েছি, একটা 18 ডিসেম্বর, একটা 20 ডিসেম্বর, একটা 5 জানুয়ারি 2024, এবং তাতে 5000-এর উপর যারা কিনা মানে আমাদের চোখে বিতর্কিত ক্যান্ডিডেট, বলা যেতে পারে অযোগ্য ক্যান্ডিডেট, তা তাদের একটা তালিকা আমরা প্রকাশ করেছি, অনারেবল কোর্টের কাছে আমরা দিয়েছি। 19,000 মানে আমি অযোগ্যদের তালিকা দিলাম, বাকিরা যোগ্য। আপাতত যা তথ্য আছে আমাদের কাছে ধরে নেওয়া যেতে পারে আপাতত, কিন্তু নতুন তথ্য যদি আসে, কিছু কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, কোনো ভুল বাকিদের ক্ষেত্রে নেই, এটা আমি কখনো বলবো না, এরকম কেউ সার্টিফিকেট দিতে পারে না। আমরা চেষ্টা করব মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম, এবং তার সঙ্গে সঙ্গে তাহলে বাকি যারা রয়ে গেলেন তাদের ব্যাপারে এখনও পর্যন্ত কোনো অভিযোগ নেই, সে ব্যাপারেও আমরা একটা পরিসংখ্যান অবশ্যই দেব। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের বক্তব্য আপনাদেরকে শোনালাম এবং কিরকম বদলে গেল তার বক্তব্যগুলো। সুমন, দেখো এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের যে 3 দিনে 3টে পৃথক বক্তব্য আমরা শোনালাম। দেখো প্রথমে হাইকোর্টে এসএসসি স্ট্যান্ড কী ছিল? হাইকোর্টে এসএসসি স্ট্যান্ড ছিল যে আমি এই ওএমআরগুলোকে মেনে নিচ্ছি, মেনে নিয়ে বলছি যে এরা অযোগ্য আর এরা যোগ্য, তা জোর গলায় বলতে পারছি না, তার কারণ আমার কাছে কোনো টুল নেই যেটা দিয়ে আমি বলবো। পরবর্তীকালে বক্তব্য কি গিয়ে দাঁড়ালো যে আমরা বলছি এরা অযোগ্য, কিন্তু ওরা যে যোগ্য তার শংসাপত্র বা সার্টিফিকেশন আমি দিতে পারছি না, তার কারণ আমি সবকটা খতিয়ে দেখি। সুমন বেশ বুঝতে পারছি। আমি এখানেও যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলি। তরুণ জ্যোতি, কোথাও মনে হচ্ছে না যে কোথাও একটা গুলিয়ে দেওয়ার চেষ্টা? তরুণ জ্যোতি, খুব সোজা হিসাব আমি দেখছিলাম, আমি দেখে যে লাস্টে অবজারভেশন চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কোয়াইট ইম্পর্টেন্ট। আমি আবার বলছি, এই রাজ্য সরকার না যোগ্যদের হয়ে, আমি তো বিশ্বাস করি এখানে যারা দেখছে তোমার দর্শক, এখানে যারা আছে সবাই বিশ্বাস করে যে 25,000 অযোগ্য নয়, এর মধ্যে অনেক গরিব বাড়ির ছেলে আছে, সাধারণ মানুষ আছে যারা সত্যিই যোগ্য। চাল ডাল মিশিয়ে খিচুড়ি বানিয়ে ছেড়ে দেওয়া হলো, তার ফলে এরা আজকে বলি হলো। আজকে রাজ্য সরকার একটা সেন্টেন্স বললো না যোগ্যদের জন্য, তারা অযোগ্যদের হয়ে লড়াই করে গেল এবং লড়াই করে গেল। রাজ্য সরকারের কথা বলছো তো, একটুখানি মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন একটু শুনিয়ে নি দর্শকদের। হিংসুটে কেন? ছেলে মেয়েরা চাকরি করলে চাকরি খেয়ে নাও। মানুষ খেকো বাঘ নাম শুনেছেন, চাকরি খেকো বাঘ শুনেছেন? যা তা করে বেড়াচ্ছে। বিরোধীদের বক্তব্য একটুখানি শোনাই। এসএসসি যেভাবে প্রশ্ন জর্জরিত করেছে তাতে এসএসসির কাছে কোনো উত্তর নেই, রাজ্য সরকারের কাছে কোনো উত্তর নেই এবং উত্তর দিতে পারেনি। প্রায় কান ধরে উদ্বোস করাবার মতো উদ্বোস করাচ্ছে যে কি করে ওএমআর শিট একটা জালি কোম্পানিকে দেওয়া, কি করে প্যানেল এক্সপায়ারের পরে চাকরি হলো ইত্যাদি। সুপ্রিম কোর্টের অবজারভেশনে স্পষ্ট হয়ে গেল সারা ভারতবর্ষে নিয়োগ প্রক্রিয়া এরকম অসভ্যতা এবং অপদার্থতা কেউ কখনো দেখেনি। রাজ্য সরকার একেবারে সর্বনেশা কাণ্ড করেছে, দেশের কাছে সুপ্রিম কোর্টের কাছে ধরা পড়ে গেছে। এটা তৈরি করা হয়েছিল এই কারণেই যে চাকরির চোরেদের বাঁচানোর জন্য, যেখান থেকে অ্যাডভান্স নিয়ে নেওয়া হয়েছে তারা যাতে এলাকায় আবার তৃণমূল কংগ্রেসের উপরে চড়াও না হয়, এজেন্টদের না ধরতে পারে তার জন্য। আজকে যদি এজেন্টদের গ্রেপ্তার করা হয়, 5% 10% এজেন্টদের গ্রেপ্তার করা হয়, আজকে যদি এই সুপার নিউমারি পোস্টটাকে নিয়ে এত বিতর্ক হয় এবং আদালতের প্রত্যেকটা নির্দেশ এবং রায়দান এটাকে কেন্দ্র করে হয়, তাহলে যারা এটা তৈরি করেছিলেন সেই ক্যাবিনেট মিটিংয়ে যারা উপস্থিত ছিলেন তাদের কেন এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তাদের বিরুদ্ধে? তরুণ জ্যোতি, থামিয়েছিলাম আপনাকে। খুব সিম্পল হিসাব, এতক্ষণ ধরে এই বক্তব্যটা পরিষ্কার। আমি আবার বলছি,
চারটে ক্যাটাগরি, প্রথমে হচ্ছে পুরো প্যানেলটা, সেকেন্ড হচ্ছে চারটে ক্যাটাগরি প্রমিনেন্ট ছিল যে এরা একদম দুর্নীতিগুলো দেখা যাচ্ছে, বাকিগুলো যোগ্য অযোগ্য বাছার উপায় ছিল না, কারণ ওএমআরটাও ছিল না। আজকে এসএসসি বলছে যে আমরা নাইসার থেকে নিয়ে করতে পারি। আবার এই এসএসসির আর্গুমেন্ট হচ্ছে যে নাইসা একটা বাইরের সংস্থা, তারা আবার অন্য কাউকে দিয়ে করিয়েছিল, তাদের এভিডেন্স 65 ফিটে অ্যাডমিসেবল না। তা আমি কনফিউজ এবং আমার সত্যিই কষ্ট হচ্ছে তাদের জন্য যারা যোগ্য আছে এই প্যানেলটার মধ্যে। আবার বলছি রাজ্য সরকার কি আদৌ কাটবে বলে আপনার মনে হচ্ছে? পরিষ্কার একটা অভিযোগ তুলছি TV9 বাংলার মাধ্যমে, নির্দিষ্টভাবে অভিযোগটা তুলছি যে মিথ্যে কথা বলেছিল কি, মিথ্যে শব্দটা অসংসদীয়, আমি তাও বলছি অসত্য ভাষণ করেছিল কি এসএসসি, একবার এক এক রকম কথা বলছে, তাদের কাছে কোনো তথ্যই ছিল না তো। অথচ আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে যারা যোগ্য চাকরি যারা পেয়েছিল, যারা চাকরি হারা হলো, তারা বলছে যে আমাদের কাছে তো আমাদের ওএমআর শিট আছে, যারা আরটিআই করেছে 11-12 তারা আরটিআই এর এগেনস্টে ওরা পেয়েছে, ওএমআর শিট পেয়েছে। তাহলে একটা বড় খবর পাচ্ছি, একটা বড় আপডেট পাচ্ছি, চন্দ্রটা থামালাম। আপাতত মামলার সবকিছুর ওপর স্থগিতাদেশ দিতে চাই না এসএসসি মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। আরও একবার আপনাদের জানাই সর্বশেষ যে আপডেট, আপাতত মামলার সবকিছুর ওপর স্থগিতাদেশ দিতে চাই না এসএসসি মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। কোন কোন ক্ষেত্র বাদ দেওয়া হবে তা ঠিক করতে হবে এসএসসি মামলায় পর্যবেক্ষণ। চারটে চিফ জাস্টিস এক্ষুনি এরা বলছেন যে চারটে ক্যাটাগরি যাকে এক্সক্লুড করবে, সেটা যে কথা জানতে চেয়েছিলেন। আমি আবার বলছি, যেগুলো একদম চোখে দেখা গেছিলো, যেগুলো গোলমাল আছে, যেগুলো 0 থেকে 53 হয়ে গেছিলো, র্যাঙ্ক জাম্প ছিল, ওএমআর জালিয়াতি ছিল এবং অ্যাডিশনাল অ্যাপয়েন্টমেন্ট ছিল, মানে প্যান এক্সপায়ারি করার পর এই চারটে ক্যাটাগরি, এই চারটে ক্যাটাগরির ভাগ্য মনে হয় আজকেই শেষ। এই চারটে ক্যাটাগরি মনে হচ্ছে আজকেই যাবে। সুপার নিউমারিকও তাহলে তো প্রশ্নের মুখে পড়ে গেল, এখনো সেটা ক্লিয়ার নয়, সুপার নিউমারিক প্রশ্নের মুখে না হয় তাহলে মুশকিল হয়ে যাবে। ডক্টর বিশ্বাস কি বলবেন, তাহলে কি ভবিষ্যতে দেন? আমরা এটাই চাইবো যে আজকে সুপ্রিম কোর্ট এমন একটা সিদ্ধান্ত বা পর্যবেক্ষণ ঘোষণা করবেন যাতে যারা যোগ্যভাবে চাকরিটা করছে তাদের এবং তাদের পরিবারে নিশ্চিত করেই শান্তি নেমে আসে। দেখুন সেটা কি করে ঠিক হবে, এই আরে বলছি একটু, সেইটার জন্যই তো সুপ্রিম কোর্টে মহামান্য বিচারপতি এবং বিজ্ঞ আইনজীবীরা বসে আছেন। শ্রাবন্তী, দেখো যেখানে বিকাশ ভট্টাচার্য বারবার বলছেন যে গোটা প্রসেসটাই ভুল, তার কারণ যেভাবে নিয়োগ হয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে ব্ল্যাঙ্ক ওএমআর শিট জমা দিয়ে কেউ চাকরি পেয়েছেন, কেউ প্যানেল বহির্ভূতভাবে চাকরি পেয়েছেন। গোটা বিষয়টা শোনার পরে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় তিনি প্রশ্ন তুলেছেন, যদি সিবিআই নিজে তালিকা দিয়ে থাকে 8,324 জন, তাদের যদি নিয়োগ বেআইনি হয় তাহলে কেন গোটা প্যানেল বাতিল হবে? এ প্রসঙ্গে তার বক্তব্য, যদি সত্যি দেখা যায় যে গোটা প্যানেলটা যেভাবে নিয়োগ হয়েছে সেটাই যদি বৈধ না হয় তাহলে কেন একজনেরও চাকরি থাকবে? একই সঙ্গে তিনি বলছেন যে এক্ষুনি কোনো স্থগিতাদেশ নয়, গোটা বিষয়টা আগে বিবেচনা করা হবে এবং তারপর নির্ধারণ করা হবে আদতে কোনো স্থগিতাদেশ দেওয়া হবে কিনা। এখনো পর্যন্ত এই মামলার শুনানি চলছে, তবে যেভাবে আজকের গোটা জায়গায় দেখা যাচ্ছে চাকরি হারাদের আইনজীবী থেকে শুরু করে কমিশন, একই সঙ্গে রাজ্য সরকার, তাদের প্রত্যেকেরই বক্তব্য আলাদা করা সম্ভব। এই প্রথমবার কমিশনের পক্ষ থেকে বারবার জানানো হয়েছে যারা অযোগ্য যারা যোগ্য উভয়কেই পৃথকই করা সম্ভব। সুপ্রিম কোর্টের অত্যন্ত কড়া পর্যবেক্ষণ, প্রশ্নের মুখে রাজ্য, আর যারা চাকরি হারিয়েছেন তাদের ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ নিয়ে এই মুহূর্তে আমরা কথা বলছি। লিপিকাদি, না অদ্ভুত লাগছে যে আজকে রাজ্য সরকার টাকা দিচ্ছে, দুদিন পরে দেখা গেল কেসের একটা কোনো মীমাংসা হয়ে গেল, এদের চাকরি থাকলো না, তখন কি হবে? একটা চাকরি করা ছেলে মেয়ে যদি চাকরি চলে যায় তাদের কি পরিস্থিতি হয়? কারণ আমরা দেখছি দায় চাপানোর খেলা চলছে। রাজ্য সরকার বলছে এসএসসি জানে, এসএসসি বলছে নাইসা জানে, নাইসা বলছে আমাদের কাছে কোনো তথ্য নেই। এই যে একটা মানে সেই ঘোলা জলে মাছ ধরার মতন অবস্থা হয়ে যাচ্ছে, মানে কে কোনো রকমে অরিত্র রাজ্যের ভবিষ্যৎ যারা তৈরি করেন তাদের ভবিষ্যৎই অন্ধকারে। দেখুন, রাজ্যের ভবিষ্যৎটা এই বর্তমান শাসকের আমলে অনেকদিন আগেই অন্ধকারে ডুবে গেছে। এখন সেই অন্ধকারের গভীরতা মাপার একটা প্রক্রিয়া চলছে সুপ্রিম কোর্টে। মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং এই যে 25-26 হাজার মানুষ যারা যোগ্য বা অযোগ্য সেটা পৃথক করতে পারা যাচ্ছে না, আসলে পৃথক করতে চাইছে না। আবারও বলছি, বারবার করে সময় নষ্ট করা হচ্ছে। এবং আপনি যদি দেখেন হাইকোর্টে যা রেসপন্স এসএসসি দিয়েছিল, সুপ্রিম কোর্টে গিয়ে তা অন্যরকম একটা রেসপন্স দিচ্ছে, তার মানে মিথ্যে কথা বলছে। আমার মনে হয় ইমিডিয়েটলি এই গভর্নমেন্টের ক্যাবিনেট ফেল হয়ে গেছে, সেটা ঘোষণা করে দেওয়া উচিত। ডক্টর বিশ্বাস, খুব সংক্ষেপে।
দেখুন, আমরা আজকে এই পর্যবেক্ষণটা সুপ্রিম কোর্টের কাছ থেকে আশা করে তাকিয়ে আছি, যাতে একজন যোগ্য যারা চাকরি করছেন তাদেরও যেন ক্ষতি না হয়, যারা সমস্ত যোগ্য যত হাজাররা রয়েছেন তাদের প্রত্যেকের পরিবারের মুখে যাতে আজকে হাসি ফোটে, এইরকম একটা পর্যবেক্ষণ আমরা সুপ্রিম কোর্টের থেকে আশা করছি। এবং আবারও তৃণমূল এই যোগ্য অযোগ্য এই শব্দগুলো কাদের তৈরি, কেন তৈরি করতে হলো? এবং হ্যাঁ দেখুন, আমরা আবারও বলছি, যদি দুর্নীতি সুপ্রিম কোর্টে প্রমাণিত হয়, যারা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন তারা শাস্তি পান। খুব সিম্পল হিসাব, আমি যেটা বলছি, এই যোগ্য অযোগ্য যেটা হোক সামনে আসুক। আমি আবার চাইছি যোগ্যরা চাকরিটা করুক, কিন্তু প্যারামিটারটা কি করে বাঁচবে এটা আমি জানতে চাই। মানে লয়ার হিসাবে, সাধারণ মানুষ হিসেবে আমি জানতে চাই। আমি দাদার সাথে কিছুটা একমত এই ক্ষেত্রে। আমি চাই না একজনও যোগ্যরও চাকরি যাক, কিন্তু কে যোগ্য? 30 লক্ষ যে পরীক্ষার্থী ছিল, সেই 30 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে কারা অ্যাকচুয়াল পাস করেছিল, কারা অ্যাকচুয়াল ফেল করলো, তাদের বেসিক ফাউন্ডেশন ওএমআরটা কোথায়? আমার তো মনে হয় আজকে অ্যাপারেন্টলি যে 4টে ক্যাটাগরি একদম সামনে ছিল, আমাদেরও সেটাই প্রশ্ন, কিভাবে বিবেচনা হবে কে যোগ্য কে অযোগ্য? নজর থাকবে আমাদের।